গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প মানুষ, রচনা প্রফুল্ল রায়। ঠিক দুপুরবেলা শেরমুন্ডি পাহাড়ের কাছাকাছি আসতেই হুড়মুড় করে বৃষ্টিটা নেমে গেল। সেই ভোরে আকাশ তখনও ঝাপসা, রোদ ওঠেনি। বাঁশের লাঠির ডগায় রং বেরঙের তালিমারা ঝুলিটা বেঁধে এবং ঝুলিশুদ্ধ লাঠিটা কাঁধে ফেলে বেরিয়ে পড়েছিল ভরসালাল। সে আসছে রাজপুত ঠাকুর রঘুনাথ সিংয়ের তালুক হেকমপুর থেকে। আপাতত যাবে শেরমুন্ডি পাহাড়ের ওপারে টাউন ভকিলগঞ্জে। ভোরে ভরসালাল যখন হেকমপুর থেকে বেরোয় তখন আকাশের চেহারা দেখে টের পাওয়া যায়নি দুপুরের মধ্যেই চারদিক ভেঙে চুড়ে এভাবে বৃষ্টি নেমে যাবে। খুব নিরীহ চেহারার দু চার টুকরো ভবঘুরে মেঘ মাথার উপর বাতাসের ধাক্কায় ধাক্কায় এদিক সেদিক ভেসে বেড়াচ্ছিল। তারপর বেলা একটু বাড়লে চাঁদির থালার মতো সূর্যটা আকাশের গড়ানে গা বেয়ে উঠে এসেছিল। গড়ানো রূপোর মতো ঝকঝকে রোদে মাঠ ঘাট বন জঙ্গল ভেসে যাচ্ছিল তখন। কিন্তু এই রোদ আর কতক্ষণ? বেলা আরেকটু চড়বার সঙ্গে সঙ্গে এক ফুঁয়ে বাতি নিভে যাবার মতো আচমকা চারদিকে অন্ধকার নেমে এসেছিল। মকাইয়ের ক্ষেত, জবের ক্ষেত, আখের ক্ষেত, নানা রকম ঝোপঝাড় আর হতচ্ছাড়া চেহারায় দু একটা গ্রাম পেরিয়ে আসতে আসতে ভরসালালের অজান্তে কখন যে ভারী ভারী চাংড়া চাংড়া জলবাহী মেঘ আকাশ ছেয়ে গিয়েছিল টের পাওয়া যায়নি। ভরসালাল চমকে উঠেছিল মেঘের ডাকে। সেই সঙ্গে তার চোখে পড়েছিল আকাশটা আড়াআড়ি চিরে বিদ্যুৎ ছুটে যাচ্ছে। মাথার ওপর মেঘ আর বিদ্যুৎ চমক নিয়ে জোরে জোরে পা চালিয়ে দিয়েছিল ভরসালাল। আজ যেমন করেই হোক তাকে শেরমুন্ডি পাহাড়ের ওপারে ভকিলগঞ্জে পৌঁছতেই হবে। হাঁটতে হাঁটতে ঘাড় ফিরিয়ে বারবার পিছন দিকটা দেখে নিচ্ছিল ভরসালাল। হঠাৎ এক সময় অনেক অনেক দূরে আকাশ যেখানে পিঠ বাঁকিয়ে দিগন্তে নেমেছে সেখানটায় বৃষ্টি নেমে গিয়েছিল। জল নামতে দেখে দৌড়তেই শুরু করেছিল ভরসালাল। কিন্তু বৃষ্টিটা নাছোড়বান্দা, তার পিছু নিয়েছে। শেষ পর্যন্ত শেরমুন্ডি পাহাড়ের তলায় এসে তাকে ধরেই ফেলেছে। বেশ কোমর বেঁধেই নেমেছে বৃষ্টিটা। তার সঙ্গে হাত মিলিয়েছে উল্টো পাল্টা ঝোড়ো হাওয়া। এই ঝড় বৃষ্টি ঘাড়ে নিয়ে সামনের খাড়া পাহাড়ে যাওয়া সম্ভব নয়। ভরসালাল চারদিকে তাকাতে লাগলো। এই মুহূর্তে মাথা বাঁচাবার জন্য কোথাও একটু দাঁড়ানো দরকার। হঠাৎ সে দেখতে পেল খানিকটা দূরে একটা ঝাঁকড়া মাথা পিপুল গাছের তলায় 10-12টা দেহাতি লোক দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একটা মেয়েও রয়েছে। বোঝা যাচ্ছে বৃষ্টির জন্যই ওরা ওখানে গিয়ে দাঁড়িয়েছে। গাছতলায় মাথা গুঁজে জলের ছাড় থেকে নিজেদের যতটা বাঁচানো যায়। ভরসালাল দৌড়ে সেখানে চলে গেল। ভরসালালের বয়স 55-52। শরীরের কাঠামো দারুণ মজবুত, চওড়া ছড়ানো কাঁধ তার, এবড়ো খেবড়ো পাথরের মতো প্রকাণ্ড বুক, হাত দুটো জানু ছাড়িয়ে কয়েক আঙুল নেমে গেছে। গায়ের চামড়া পোড়া ঝামার মতো, 7 জন্মে সেখানে তেল পড়ে না। ফলে 12 মাস খসখসে কর্কশ গা থেকে খই উঠতে থাকে। চৌকো মুখে খাপছা খাপছা দাড়ি তার, থ্যাবড়া থুতনি। চেহারা যেমনই হোক চোখ দুটো কিন্তু আশ্চর্য মায়াবী, যেমন সরল তেমনই নিষ্পাপ। ভরসালালের পরনে হাঁটু পর্যন্ত খাটো টেনি আর ফতুয়ার মতো লাল কামিজ। একটু লক্ষ্য করলে দেখা যাবে তার ঘাড়ের কাছে অনেকখানি মাংস শুকিয়ে ডেলা পাকিয়ে প্রায় ঝুলে আছে। বাঘের থাবা খেয়ে ঘাটটার অবস্থা এইরকম। ভরসালাল একজন বিটার। এ অঞ্চলে যাকে জঙ্গল হাঁকোয়া বলে সে তাই। তার কাজ হলো বনে জঙ্গলে টিন পিটিয়ে আর চেঁচিয়ে তাড়া করে করে
বাঘ ভাল্লুক কিংবা অন্য জন্তু জানোয়ারকে শিকারীদের বন্দুকের মুখে নিয়ে যাওয়া। বছর তিনেক আগে রক্সোলে এক শিকারীর জন্য টিন পেটাতে গিয়ে বাঘের থাবায় ঘাড়ের মাংস ওইভাবে ঝুলে গেছে। বিটারের কাজ ছাড়া আরও একটা কাজ করে থাকে ভরসালাল। চারদিকে যত ছোটোখাটো শহর আছে সেসব জায়গার মিউনিসিপ্যালিটিগুলো মাঝে মাঝে রাস্তার বেওয়ারিশ খেপা কুকুর ধরে মেরে ফেলে। এই কুকুর ধরা আবার মারার কাজটিও করে সে। বিটারের কাজ কিংবা কুকুর মারার দায়িত্ব কেউ তাকে ডেকে দেয় না। ভরসালাল নিজে থেকেই খোঁজ খবর নিয়ে শিকারীদের বাড়ি বাড়ি কিংবা মিউনিসিপ্যালিটিগুলোর দরজায় দরজায় হানা দেয়। এটাই তার জীবিকা। খুবই নিষ্ঠুর হয়তো, কিন্তু স্রেফ পেটের জন্য এসব করতে হয় তাকে। এদিকে বৃষ্টির জোর আরও বেড়েছে। আকাশের যা অবস্থা তাতে জল কখন ধরবে তার ঠিক ঠিকানা নেই। ঝাঁকড়া মাথা পিপুল গাছের তলায় দেহাতি মানুষগুলোর সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েও রেহাই আছে? ডালপালার পাতার ফাঁক দিয়ে ঝরঝর জল পড়ে গা মাথা ভিজিয়ে দিচ্ছে। তবে খোলা জায়গায় দাঁড়ালে চোখের পলকে চান হয়ে যাবে। সেই তুলনায় এখানে ভেজাটা কম হচ্ছে এই আর কি। অন্য মানুষের মতো তাকিয়ে তাকিয়ে বৃষ্টির ভাবগতিক লক্ষ্য করছিল ভরসালাল। হঠাৎ পাশের লোকটা বলে উঠল, বহুত ভারী বারিশ। ভরসালাল ঘাড় ফেরাল। দেখল লোকটা মধ্যবয়সী, মাথায় পাগড়ি, ভাঙাচোরা চেহারা। সে বলল, হ্যাঁ। লোকটা এবার বলল, মালুম হচ্ছে এ বারিশ জলদি রুকবে না। তার ভাষা হিন্দি এবং বাংলায় মেশানো। খুব সম্ভব বিহার বাংলার সীমান্তে কোনো অঞ্চলে তার বাড়ি। ভরসালাল বলল, হ্যাঁ। মধ্যবয়সী এবার তার সঙ্গীদের দেখিয়ে বলল, দুপারে হাম লোগো কো টেউন ভকিলগঞ্জে যাওয়ার কথা ছিল, লেকিন কি করে যাই। বোঝা যাচ্ছে এরাও শেরমুন্ডি পাহাড় পেরিয়ে ওপারে যাবে। ভরসালাল কৌতূহলহীন চোখে লোকটার সঙ্গীগুলোকে একবার দেখে নিল। তারা অবশ্য এই লোকটার মতো মাঝবয়সী না, দামড়া মোষের মতো এক একটা তাগড়া জোয়ান। তাদের দেখতে দেখতে সেই মেয়েটার দিকে নজর পড়ে গেল ভরসালালের। দলটার মধ্যে সে একা, একমাত্র আওরাত। জীবন বা মানুষ সম্বন্ধে অভিজ্ঞতা খুবই কম ভরসালালের। জোয়ান বয়সে শুরু থেকে বনের হিংস্র জন্তু জানোয়ার আর খেপা কুকুরের পেছনে ছুটে ছুটে এতগুলো বছর কেটে গেছে তার। তবু সে বুঝতে পারল মেয়েটা গর্ভিণী। 2-4 দিনের মধ্যে তার বাচ্চা টাচ্চা হবে। পাশের লোকটা প্রচণ্ড বকবক করতে পারে। এবার সে যা বলল সংক্ষেপে এই রকম, বৃষ্টিতে ভিজে পাহাড়ি রাস্তার হাল খুবই খারাপ হয়ে গেছে। এখন সেখানে উঠতে যাওয়া বোকামি। পা পিছলে পড়ে গেলে আর দেখতে হবে না, নির্ঘাত খতম হয়ে যেতে হবে। মেয়েটির দিক থেকে চোখ ফিরিয়ে ভরসালাল বলল, হ্যাঁ। লোকটা এবার বলল, লেকিন দুপুরের ভিতর ভকিলগঞ্জে হাজির হতে না পারলে কামটা ছুটে যেতে পারে। তাকে খুবই চিন্তিত দেখালো। কিসের কাম? ভকিলগঞ্জে নদীর কিনারে বাঁধ বাঁধানো হবে, আমরা মাটি কাটার কামে যাচ্ছি। দেরি হয়ে গেলে গভর্নমেন্ট অফিসার যদি ভাগিয়ে দেয়। রামজি কৃপা করলে ভাগাবে না। বলতে বলতে আবার মেয়েটির দিকে তাকালো ভরসালাল। পৃথিবীর কোনো কিছু সম্বন্ধেই বিশেষ কৌতূহল নেই তার। নিজের পেটের জন্য বনে জঙ্গলে বা লোকালয়ে সর্বক্ষণ তাকে এত ব্যস্ত থাকতে হয় যে অন্যদিকে চোখ তুলে তাকাবার সময় পর্যন্ত পায় না। যদিও বা পায়, খুবই আগ্রহশূন্যভাবে এই পৃথিবী আর পৃথিবীর মানুষকে দেখে থাকে। তবু আবঝাভাবে ভরসালাল ভাবল, ওই মেয়েটির পেটে অন্তত 9-10 মাসের বাচ্চা রয়েছে। এ অবস্থায় সেও কি মাটি কাটতে চলেছে? জেনানাদের এ সময়টা কোনো ভারী কাজ করা ঠিক নয়। ভাবল বটে, তবে কিছু বলল না। সেই মাঝবয়সী লোকটা ঘাড়ের পাশ থেকে বলে উঠল, রামজি কি কৃপা করবে? ভরসালাল এবার উত্তর দিল না। অন্য মনস্কর মতো মুখ ফিরিয়ে মেঘের ভারে নেমে আসা ঝাপসা আকাশ দেখতে লাগলো। কিন্তু উত্তর না দিলে কি হবে? পাশের লোকটা ঘ্যান ঘ্যানে বৃষ্টির মতো সমানে বকে যাচ্ছে। কতক্ষণ পিপুল গাছটার তলায় দাঁড়িয়েছিল খেয়াল নেই ভরসালালের। হঠাৎ এক সময় বৃষ্টির তোড় কমে এলো, সেই সঙ্গে ঝড়ের দাপটও। তবে আকাশ ভারী হয়ে আছে,
যে কোনো মুহূর্তে প্রবল বেগে আবার শুরু হয়ে যেতে পারে। সেই লোকটা কানের পাশ থেকে হঠাৎ চেঁচিয়ে উঠল, বারিশ ধরে এসেছে, এই মৌকায় পাহাড় পেরুতে হবে বলেই সঙ্গীদের উদ্দেশ্যে জোরে জোরে হাঁকলো, এই ছোকরারা, চল চল, জোরসে পা চালা। সবাইকে তাড়িয়ে নিয়ে সে পাহাড়ের দিকে চলল। দলটা আগে আগে চলেছে, তাদের পেছনে রয়েছে সেই মেয়েটা। ভরসালাল এই সুযোগটা ছাড়ল না। মেয়েটার পেছন পেছন সেও হাঁটতে লাগলো। বৃষ্টির জোর নতুন করে বারবার আগেই সেও শেরমুন্ডি পাহাড় পেরিয়ে যেতে চায়। দিন কয়েক আগে ঠাকুর রঘুনাথ সিং শিকারে যাবেন, এই খবরটা পেয়ে হেকুমপুর তালুকে ছুটে গিয়েছিল ভরসালাল। পুরো 4টে দিন রঘুনাথ সিংয়ের সঙ্গে জঙ্গলে জঙ্গলে ঘুরে টিন পিটিয়ে মোট 10টা টাকা আর 3 কিলো মাইলও মজুরি হিসাবে পেয়েছে। সেই টাকাটা তার কোমরে গোঁজা রয়েছে, আর মাইলোগুলো তার চিত্র বিচিত্র ঝুলিটায়। হেকুমপুর থাকতে থাকতেই সে খবর পেয়েছিল পূর্ণিয়া টাউনে 2-4 দিনের মধ্যে খ্যাপা কুকুর মারা হবে। তাই রঘুনাথ সিংয়ের শিকার শেষ হতে না হতেই সে বেরিয়ে পড়েছে। শেরমুন্ডি পাহাড় ডিঙিয়ে ওপারে টাউন ভকিলগঞ্জে আজকের রাতটা কাটাবে ভরসালাল। তারপর কাল সকালে উঠে চলে যাবে সগরিগলি ঘাটে। সেখানে নদী পেরিয়ে পূর্ণিয়া টাউনের দিকে হাঁটা শুরু করবে। যাই হোক, এই শেরমুন্ডি পাহাড়টা ভয়ানক রকমের খাড়া। তার সারা গায়ে ঘন অরণ্য, শাল আর মহুয়ার গাছই বেশি করে চোখে পড়ে। অবশ্য আমলকি, দেবদারু, কেঁদ আর টেরাবেকা চেহারার অগুন্তি শিশম গাছও চারদিকে ছড়িয়ে রয়েছে। এছাড়া আছে নানা ধরনের ঝোপঝাড়, সাবুই ঘাস এবং আগাছার জঙ্গল। জঙ্গলের ভেতর দিয়ে আঁকাবাঁকা পায়ে চলার রাস্তা উঠে গেছে। সেই রাস্তা এই মুহূর্তে অত্যন্ত বিপজ্জনক। কেননা যদিও এটা একটা পাহাড়, তবু হাজার হাজার বছরের ঝড় বৃষ্টিতে পাথর ক্ষয়ে ক্ষয়ে এর গায়ের ওপর চামড়ার মতো মাটির একটা স্তর জমেছে। বৃষ্টিতে সেই মাটি গলা মাংসের মতো থকথকে হয়ে আছে। খুব সাবধানে পা ফেলে ফেলে ওরা পাহাড় বাইছিল। বৃষ্টির জোর কমে এলেও অল্প অল্প পড়েই যাচ্ছে। হাওয়ার দাপটও আগের মতো নেই। দুধারে ঝোপঝাড় থেকে ঝিঝিদের একটানা চিৎকার উঠে আসছিল। গাছের মাথায় সরু মোটা নানা বিচিত্র সুরে পাখিরা সমানে ডেকে যাচ্ছে। কোথায় যেন সাপেদের পেট টেনে টেনে চলার শব্দ হচ্ছে। সেই মধ্যবয়সী লোকটা মাঝে মাঝেই তার সঙ্গীদের উদ্দেশ্যে হেঁকে উঠছিল, এ জলদি পা চালা, ও রামজি, দুপার পার হয়ে গেল। চারদিকে নানা রকম শব্দ বা মধ্যবয়সী লোকটার হাঁকাহাঁকি শুনেও যেন শুনতে পাচ্ছিল না ভরসালাল। দূর মনস্কর মতো খাড়াই পাহাড় ভাঙছিল সে। নেহাত বৃষ্টিটা হঠাৎ এসে গেছে, নইলে তাড়াহুড়ো করে ওপারে যাওয়ার খুব একটা দরকার তার নেই। কারণ আজকের দিনটা তার বিশ্রাম। টাউন ভকিলগঞ্জে একবার পৌঁছতে পারলে ধীরে সুস্থে হাত পা ছড়িয়ে দিনের বাকি অংশটা সে কাটিয়ে দেবে। তারপর কাল থেকে আবার নতুন কাজের ধান্দা শুরু হবে। কিন্তু কালকের কথা কাল। খানিকক্ষণ পাহাড় বাওয়ার পর হঠাৎ কাতর গুমানির মতো একটা আওয়াজ কানে আসায় চমকে উঠল ভরসালাল। সামনের দিকে তাকাতেই দেখতে পেল সেই গর্ভিণী মেয়েটা পাহাড়ে ওঠার ক্লান্তিতে ভয়ানক হাঁপাচ্ছে। তার মুখটা খুলে অনেকখানি হাঁ হয়ে গেছে। তার ফাঁক দিয়ে থেকে থেকে গোঙানিটা বেরিয়ে আসছিল। হাঁপানির দাপটে মেয়েটার বুক তোলপাড় হয়ে যাচ্ছিল। চোখের তারা দুটো মরা মাছের চোখের মতো, মনে হচ্ছিল সে দুটো ঠিকরে বেরিয়ে আসবে। প্রায় টলছিল মেয়েটা। তার মধ্যেই হাঁটু ভর গভীর থকথকে কাদার ভেতর এলোপাতাড়ি পা ফেলতে চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। সে হয়তো ঘাড় মুখ গুজে হুড়মুড় করে পড়েই যেত। তার আগেই পেছন থেকে হাত বাড়িয়ে তাকে ধরে ফেলল ভরসালাল। বলল, ক্যা তোমারা তবিয়ত আচ্ছা নেই? খুব নির্জীব গলায় মেয়েটা উত্তর দিল, নেই। ভরসালাল কি বলতে যাচ্ছিল, হঠাৎ তার চোখে পড়ল সেই মাঝবয়সী লোকটা দামড়া মোষের মতো জোয়ান ছোকরাগুলোকে নিয়ে ঝোপঝাড় ঠেলে অনেক দূরে এগিয়ে গেছে। সে এবার অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ল। আরে, তোমার সাতবালারা বহু দূর চলে গেল যে। মেয়েটা বলল, আমি ওদের সাথে আসিনি। ভয়ানক চমকে ওঠে ভরসালাল। মতলব? আমি अकेलाई এসেছি। ও রামজি, শরীরের এই হাল নিয়ে তুমি একেলাই বেরিয়ে পড়েছ?
কি করব? কেন, তোমার মরদ কোথায়? মেয়েটা ভরসালালের প্রকাণ্ড চওড়া বুকের ওপর শরীরের ভার রেখে খানিকটা সামলে নিয়েছিল। এবার সোজা হয়ে দাঁড়িয়ে বলল, সে আসতেই পারল না। ভরসালাল জিজ্ঞেস করল, কেন? মহাজনের খেতে বাড়িতে সে বেগার দিতে গেছে। বেগার? হ্যাঁ। মেয়েটা এবার যা বলে সংক্ষেপে এই রকম। 4 সাল আগে তাদের দেহাতের মহাজন বিশু নাহিরের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল তার মরদ। টাকাটা আর শোধ করা যায়নি। কাঁড়ি কাঁড়ি টাকা লোকটার। তার সিন্ধুকে সোনা চাঁদি আর জহরতের পাহাড়। আর জমি জমা খেতিবাড়ির তো লেখাজোকা নেই। তাদের দেহাতে যেখানে যে জমিতে পা দেওয়া যাক না, সেটাই বিশু নাহিরের। এত জমি এত টাকা পয়সা থাকলে কি হবে? লোকটা আস্ত কসাই। এই মেয়েটার মরদের সামান্য কটা টাকা উসুল করার জন্য বিশুন তাকে বছরের পর বছর বেগার খাটিয়ে চলেছে। বছরে 2 মাস মেয়েটার মরদকে বিশু নাহিরের খেতিবাড়িতে বেগার দিতে হয়। সুদে আসলে বিশুনের টাকাটা ফুলে পেঁপে এমন হয়ে দাঁড়িয়েছে যাতে 10 বছর বেগার দিলেও নাকি ওটা শোধ হবে না। এই রকম যখন অবস্থা, তখন মেয়েটার মরদ তার সঙ্গে আসে কি করে? সব শুনে ভরসালাল এবার জিজ্ঞেস করল, তোমার ঘরে মরদ ছাড়া আর কই নেই? নেই। ও রামজি, বলে একটু চুপ করে ভরসালাল। পরক্ষণে আবার শুরু করে, এবার তুমি চলতে পারবে? মেয়েটা বলল, পারবো। বহুত হুঁশিয়ার হয়ে পা ফেলবে, চলো। খুব সাবধানে চটচটে আঠালো কাদার ভেতর পা টেনে টেনে দুজন এগুতে থাকে। সেই মধ্যবয়সী লোকটা তার সাঙ্গপাঙ্গ নিয়ে শাল এবং শিসম গাছটাছের ভেতর দিয়ে উধাও হয়ে গেছে। এখন আর তাদের দেখা যাচ্ছে না। ইচ্ছা করলে লম্বা লম্বা পা ফেলে ভরসালাল পাহাড়ের খাড়াই বেয়ে অনেক উঁচুতে উঠে যেতে পারে, কিন্তু মেয়েটাকে অবস্থায় ফেলে তার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। জঙ্গলে জন্তু জানোয়ার, খেপা কুকুর আর নিজের পেট ছাড়া পৃথিবীর কোনো ব্যাপারেই ভরসালালের আগ্রহ নেই। তবু মেয়েটার পাশাপাশি হাঁটতে হাঁটতে তার অল্প স্বল্প কৌতূহল হতে লাগল। সে বলল, তোমার গাঁও কোথায়? মেয়েটি বলল, 5 মিল পশ্চিমে, নাম ঝুমারিয়া। গাঁও থেকে এখন আসছো? হ্যাঁ। পাহাড়ের ওপারে কোথায় যাবে? টেউন বকিলগঞ্জে। কোনো রিশতেদারের বাড়ি? নেই। তব? একটু চুপ করে থেকে মেয়েটা বলল, আমি হাসপাতাল যাচ্ছি। হাসপাতাল কেন? বলেই ভরসালালের মনে পড়ল মেয়েটা গর্ভিণী। নিশ্চয়ই বাচ্চা টাচ্চা হওয়ার ব্যাপারে হাসপাতালে চলেছে। সঙ্গে সঙ্গে সে আবার বলে উঠল, সমাজ গিয়া, রামজি কা কৃপা। মেয়েটা মুখ নিচু করে হাঁটতে লাগলো। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। এই শেরমুন্ডি পাহাড়ের গায়ে নির্দিষ্ট কোনো রাস্তা নেই। ঝোপঝাড় এবং জঙ্গলের মধ্য দিয়ে ফাঁকা জায়গা দেখে দেখে চড়াই বেয়ে উপরে উঠতে হচ্ছে। একসময় মেয়েটি জড়ানো গলায় হঠাৎ ডেকে ওঠে, আদমি। ভরসালাল ঘাড় ফিরিয়ে তাকায়। কিছু বলবে? এক বাত। বলো। তখনই কিছু বলল না মেয়েটা। খানিক্ষণ বাদে প্রায় মরিয়া হয়েই শুরু করল, আমি अकेली औरत, तबीयतेर हाल खूब खराब। जंगलेर भीतर दिए पहाड़ बाईते डर लागছে। তুমি আমাকে ফেলে রেখে চলে যেও না। ভরসালাল ভালো করে মেয়েটাকে লক্ষ্য করল। তার দুর্বল রক্তহীন শরীর, গর্তে বসে যাওয়া চোখের কোলের গাঢ় কালি, পেরেকের মাথার মতো ঠেলে ওঠা কণ্ঠার হাড়, মাংস ঝরে যাওয়া লম্বাটে রোগা মুখ, শির বার করা শিকড়ে শিকড়ে হাত, 9-10 মাসের বাচ্চাওয়ালা স্ফীত পেট, বোতামহীন জামার ভেতর থেকে বেরিয়ে আসা টসটসে স্তন, স্তনের বোটার চারপাশে ভূষকালির ছোপ ইত্যাদি দেখতে দেখতে কেমন যেন মমতা বোধ করতে লাগলো। সে বলল, আরে না না,
তোমাকে একলা ফেলে আমি যাব না। তেমন বকিলগঞ্জে আমিও যাচ্ছি, আমার সঙ্গে তুমি ওখান পর্যন্ত যেতে পারবে। মেয়েটির মুখ চোখ দেখে মনে হলো একটা শক্ত সমর্থ সবল পুরুষের ভরসা পেয়ে সে অনেকটা নিশ্চিন্ত হতে পেরেছে। পাক ঠেলে ঠেলে দুজনে চলেছে তো চলেছেই। আরও খানিকক্ষণ যাওয়ার পর হঠাৎ ভরসালাল লক্ষ্য করল মেয়েটার পা ঠিক মতো পড়ছে না। আবার সে টলতে শুরু করেছে, জোরে জোরে শ্বাস পড়ছে তার। এবারও তাকে ধরে ফেলল ভরসালাল। জিজ্ঞেস করল, কি হলো? মেয়েটা কাঁপা দুর্বল গলায় বলল, মাথা ঘুরছে। হাঁটতে তকলিফ হচ্ছে? হ্যাঁ। ধরে সে জিরিয়ে নাও। ওখানে একটা পাথর দেখে বসে পড়ে মেয়েটা। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে উঠতে উঠতে বলে, চলো। কিন্তু পা ফেলতে গিয়ে আবার টলতে শুরু করে। ভরসালাল চিন্তিতভাবে বলল, মালুম হচ্ছে তুমি হেঁটে যেতে পারবে না, পা ফেলতে গেলেই টলছ, মাথায় চক্কর লাগছে, এক কাম করা যাক। মেয়েটি নির্জীব গলায় জিজ্ঞেস করল, কি? তোমাকে আমি ধরে ধরে নিয়ে যাই, তোমার যা হাল, একেলে চলতে গেলে পড়ে গিয়ে বিপদ হয়ে যাবে। মেয়েটি আস্তে মাথা হেলায়। অর্থাৎ ভরসালাল ধরে নিয়ে গেলে তার আপত্তি নেই, তাহলে সে বেঁচেই যায়। ভরসালাল মেয়েটিকে ধরে ফেলল। এক হাতে তার কাঁধ বেড় দিয়ে আস্তে আস্তে আবার ওপরে উঠতে লাগলো। খানিকটা যাওয়ার পর সে টের পেল মেয়েটার হাঁটার শক্তি ক্রমশ ফুরিয়ে আসছে, আর যত ফুরিয়ে আসছে ততই তার শরীরের সব ভার ভরসালালের হাতের ওপর এসে পড়ছে। কাদা ভর্তি পিছল পথে বাচ্চা সমেত একটি গর্ভিণী মেয়ের গোটা দেহের ওজন একটা হাতের ওপর নিয়ে এগুলো সম্ভব নয়। ভরসালাল মেয়েটাকে প্রায় সাপটে বুকের ভেতর নিয়ে এলো। সেই অবস্থাতেই তাকে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে পাহাড় ভাঙতে লাগলো, আর সমানে বিড়বিড় করতে লাগলো, ও রামজি, তেরে কৃপা, তেরে কৃপা। এতক্ষণ বৃষ্টির জোর ছিল না, তবে মিহি চিনির দানার মতো সেটা ঝরেই যাচ্ছে। হঠাৎ আবার তোড়ে নেমে এলো বৃষ্টিটা। হাওয়া পড়ে গিয়েছিল, সেটাও বৃষ্টির মতোই আচমকা উন্মাদ হয়ে পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে সাঁই সাঁই ঘোরা চটাতে শুরু করে দিল। এদিকে মেয়েটির দাঁড়িয়ে থাকার শক্তি শেষ হয়ে গেছে। তার কোমরের তলার দিকটা শরীর থেকে আলগা হয়ে যেন ঝুলে পড়ছে। ভরসালাল দিশেহারা হয়ে পড়ল। গর্ভিণী মেয়েটাকে সে কথা দিয়েছে শেরমুন্ডি পাহাড় পার করে দেবে, কিন্তু এখন এই অবস্থায় কিভাবে যে তার এবং তার পেটের বাচ্চাটাকে রক্ষা করবে ভেবে পাচ্ছে না। কয়েকটা মুহূর্ত, তারপরে এই মনে মনে ভরসালাল সব স্থির করে ফেলল। মেয়েটার শরীরের যা হাল, তাতে তাকে আর হাঁটিয়ে নিয়ে যাওয়া যাবে না। তাছাড়া সেই পিপুল গাছটার মতো ঝাঁকড়া মাথা এমন কোনো গাছ কাছাকাছি নেই যার তলায় গিয়ে কিছুক্ষণ মাথা গোঁজা যেতে পারে। আর বৃষ্টিটা এবার যেভাবে শুরু হয়েছে তাতে আদৌ থামবে কি না, কিংবা থামলে কখন থামবে তার কোনো ঠিক ঠিকানা নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনিশ্চিতভাবে ভেজার চাইতে এগোবার চেষ্টা করাই ভালো। ভরসালাল করল কি, যেখানে কাদা কম এমন একটা জায়গা দেখে মেয়েটাকে শুয়ে দিল। তারপর বাঁ কাঁধে লাঠির ডগায় বাঁধা সেই চিত্র বিচিত্র ঝুলিটা নামিয়ে তার ভেতর থেকে দুটো ধুতি বার করে দ্রুত একটা বড় ঝোলা বানিয়ে ফেলল। মেয়েটাকে সেই ঝোলার ভেতর বসিয়ে তার পাশে মাইলোগুলো রেখে নিজের পিঠে ঝুলিয়ে নিল। তারপর কাদার ভেতর সাবধানে পা ফেলে ফেলে পাহাড়ে গা বাইতে লাগলো। দায়িত্ব যখন নিয়েছে তখন মেয়েটাকে নিরাপদে পাহাড় পার করে দিতেই হবে। আকাশ থেকে লক্ষ কোটি বৃষ্টির রেখা বল্লমের ফলার মতো ছুটে আসছিল। ঝড়ে চারপাশের অর্জুন, শাল, আমলকি আর শিশম গাছগুলো এক একবার মাটিতে নুয়ে পড়ছে, পরক্ষণেই শটান খাড়া হয়ে যায়। ঝোপঝাড় উল্টোপাল্টা খেপা বাতাসে ছিঁড়ে খুঁড়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছিল। আকাশের গায়ে বড় বড় ফাটল ধরিয়ে বিদ্যুৎ চমকে যাচ্ছে। ঝড় বৃষ্টির সর্বনাশা চেহারা দেখতে দেখতে ভরসালাল একটানা বলে যেতে লাগলো, ও রামজি তেরে কৃপা, ও রামজি তেরে কৃপা। বলতে বলতে থকথকে পিছল কাদায় পায়ের আঙুলগুলোকে গজালের মতো গেঁথে গেঁথে সে ওপরে উঠতে লাগলো। পিঠে একটা ভরা গর্ভিণী মেয়ের বাচ্চা শুদ্ধ দেহের সমস্ত ভার চাপানো। যদিও ভরসালাল
হট্টাকাট্টা দুর্দান্ত শক্তিশালী মরদ, তবু তার শীত নাড়া যেন ভেঙে গুড়িয়ে যাচ্ছে, শ্বাস আটকে আসছে। তুমুল বৃষ্টি অনবরত চোখ মুখে এমন ঝাপটা দিয়ে যাচ্ছে যাতে সামনের কিছুই দেখতে পাচ্ছিল না সে। তাছাড়া দারুণ ঝোড়ো হাওয়া তাকে ঠেলে 10 হাত একদিকে নিয়ে যাচ্ছে, পর মুহূর্তেই ধাক্কা মারতে মারতে 15 হাত অন্যদিকে সরিয়ে নিচ্ছে। জলে আর হাওয়ায় তার চোখ অন্ধ হয়ে যাচ্ছিল। তারই মধ্যে এই প্রচণ্ড দুর্যোগের বিরুদ্ধে শরীরটাকে ঢালের মতো খাড়া রেখে ভরসালাল নিশানা ঠিক করে এগিয়ে যেতে লাগলো, আর কাতর সুরে একটা না বলতে লাগলো, ও রামজি, তেরে কৃপা, তেরে কৃপা। কতক্ষণ পর খেয়াল নেই, শেরমুন্ডি পাহাড়ের মাথা ডিঙিয়ে যখন সে ওপারে গিয়ে নামলো, তখন বৃষ্টির দাপট থেমে এসেছে, ঝড়টাও আর নেই। আকাশের গায়ে মেঘ ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। পিঠ থেকে মেয়েটাকে নামিয়ে ভরসালাল দুহাঁটুতে মুখ গুজে অনেকক্ষণ হাঁপালো। তার শরীরের সব শক্তি তখন প্রায় ফুরিয়ে এসেছে। ভরসালালের মনে হচ্ছিল শরীরের একটা হাড়ও আর আস্ত নেই, সমস্ত ভেঙে চুরে গেছে, শিরাটিরাগুলো ছিঁড়ে যাচ্ছে। ঘাড়ের তলা থেকে অসহ্য একটা যন্ত্রণা শির দাঁড়াবে কোমরে, কোমর থেকে পা পর্যন্ত চমক দিয়ে দিয়ে ছুটে যাচ্ছিল। অনেকক্ষণ বাদে খানিকটা ধাতস্থ হওয়ার পর হঠাৎ সেই মেয়েটির কথা মনে পড়ে গেল ভরসালালের। ধর্মর করে মুখ তুলতেই দেখতে পেল তার সারা গা, শাড়ি, জামা সব ভিজে সপসপে হয়ে আছে। শরীরের চামড়া আর আঙুলের ডগাগুলো সিটিয়ে সাদা হয়ে গেছে। দেখতে দেখতে তার মুখের দিকে চোখ পড়তেই চমকে উঠল ভরসালাল। মেয়েটার মুখ অসহ্য কষ্টে কুঁচকে যাচ্ছে, ঠোঁট দুটো নীল বর্ণ, দাঁতে দাঁত চেপে কষ্টটা চাপতে চেষ্টা করছে সে। ভরসালাল ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি মেয়েটার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হলো? নিজের পেটের কাছটা আঙুল দিয়ে দেখিয়ে গোঙানির মতো শব্দ করল মেয়েটা, এখানে বহুত দর্দ, জলদি আমাকে হাসপাতাল নিয়ে চলো। পাহাড়ের তলা থেকে টাউন ভকিলগঞ্জ ঝাড়া 5টি মাইল তফাতে। সেখানে পৌঁছতে না পারলে হাসপাতালে যাওয়া যাবে না। ভরসালাল শুধল, তুমি কি হেঁটে যেতে পারবে? নেই, আমার কোমর পেট ছিঁড়ে যাচ্ছে। ভরসালাল সেটাই আন্দাজ করেছিল। এই অবস্থায় উঠে দাঁড়িয়ে একটা পা ফেলাও মেয়েটির পক্ষে সম্ভব নয়। এদিকে ভরসালালের শরীরে এমন শক্তি আর অবশিষ্ট নেই যাতে তাকে পিঠে ঝুলিয়ে আরো 5 মাইল যেতে পারে। মেয়েটাকে পাহাড় পার করাতেই তার জিভ বেরিয়ে গেছে। অবশ্যই শেরমুন্ডি পাহাড়ের তলায় ছোটখাটো একটা বাজার আছে, নামেই বাজার। একটা চাল ডাল নিমক মরিচের দোকান, একটা পান বিড়ি খৈনি পাতার, তৃতীয় দোকানটা হলো চায়ের। ব্যাস, এই হলো বাজারের নমুনা। তার গা ঘেঁষে একটা আঁকাবাঁকা কাঁচা রাস্তা, জনারের ক্ষেত, গেহুর ক্ষেত, জবের ক্ষেত আর এলোমেলোভাবে ছড়ানো নানা দেহাতের মধ্য দিয়ে টাউন ভকিলগঞ্জের দিকে চলে গেছে। ওই বাজারটার কাছে গেলে শহরে যাওয়ার বয়েল গাড়ি পাওয়া যায়। তখনই তার খেয়াল হলো, গাড়ি ভাড়া করলে কম করে 5 টাকা লাগবে। ঠাকুর রঘুনাথ সিংয়ের দেওয়া 10টা টাকা তার ট্যাঙ্কে গোজা আছে, এই তার শেষ সঞ্চয়। ওই টাকা থেকে খরচ করা ঠিক হবে কিনা ভাবতে লাগলো ভরসালাল। আর তখনই তার কানে অস্পষ্ট গোঙানির মতো আওয়াজটা এসে ধাক্কা দিল। ঘাড় ফেরাতেই সে দেখল পেটের মাংস এক হাতে খামচে ধরে থেকে থেকে কাতর শব্দ করে উঠছে মেয়েটা। আর কিছু ভাবার সময় পেল না ভরসালাল। কেউ যেন আচমকা টান মেরে তাকে দাঁড় করিয়ে দিল। এক দৌড়ে বাজারের কাছ থেকে একটা বয়েল গাড়ি নিয়ে এলো সে। তারপর পাঁচা কোলা করে মেয়েটাকে ছইয়ের তলায় নিয়ে শুয়ে দিল। গাড়িওয়ালাকে বলল, জলদি জলদি ট্রেন চলো ভাইয়া, বহুত জলদি। গাড়িওয়ালা হুড়ুড় বলে একটা শব্দ করে দুটো গরুরই ল্যাজ মুছড়ে দিল। সঙ্গে সঙ্গে গরু দুটো কাঁচা রাস্তা ধরে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো। এদিকে আকাশটা দ্রুত পরিষ্কার হয়ে যাচ্ছে। মেঘের গায়ে অল্প অল্প ফাটল ধরিয়ে মরা মরা নির্জীব রোদ বেরিয়ে আসতে চাইছিল। রোদের চেহারা দেখে মনে হচ্ছিল বেলা ফুরিয়ে এসেছে, একটু পরেই সন্ধে নেমে যাবে। গাড়িতে উঠবার পর থেকে ভরসালাল কোনো দিকে আর তাকায়নি, মেয়েটাকে শুধু লক্ষ্য করে যাচ্ছে। মেয়েটা কাত হয়ে বুকের কাছে হাত পা গুটিয়ে অনবরত ঘুমিয়ে যাচ্ছিল,
আর চোয়াল শক্ত করে শ্বাস আটকে যন্ত্রণা চাপবার চেষ্টা করছিল। ভরসালাল ঝুঁকে খুব নরম গলায় শুধল, এ যে না, খুব কষ্ট হচ্ছে। মেয়েটা শক্ত করে দাঁতে দাঁত চেপে মাথা নাড়ল, শুধু কিছু বলল না। ভরসালাল যে কি করবে, কি করলে মেয়েটার কষ্ট একটু কমতে পারে ভেবে পেল না। সে শুধু শ্বাসরুদ্ধের মতো বিড়বিড় করতে লাগলো, ও রামজি তেরে কৃপা, ও ভবন সুত তেরে কৃপা। মেয়েটা এবার বলল, আমার বহুত ডর লাগছে। পরম মমতায় তার একটা হাত ধরে ভরসালাল বলল, কিসের ডর? মেয়েটা যন্ত্রণা যেন 5 গুণ বেড়ে গেল। হঠাৎ শরীরটা ধনুকের মতো বেঁকে যেতে লাগলো তার। কপাল, গলা, গাল সব ঘামে ভিজে যাচ্ছে। গায়ের লোমগুলো শীত লাগার মতো খাড়া হয়ে উঠেছে। চোখের তারা আস্তে আস্তে স্থির হয়ে যাচ্ছে। ভরসালাল অস্থির হয়ে উঠল। এই মেয়েটা 15 মাইল রাস্তা পেরিয়ে বিশাল পাহাড় ডিঙিয়ে মানুষের জন্ম দিতে চলেছে। মানুষ সম্বন্ধে প্রায় অনভিজ্ঞ ভরসালাল জানে না কিভাবে তার শুশ্রূষা করবে। ভীতভাবে সে বলল, এ জেনা না, তোমাদের এই সময় কি করতে হয়? কোমরের কাছটা ধরে মেয়েটা অত্যন্ত দুর্বল স্বরে বলল, এখানে এখানে একটু সেক দিয়ে দাও। এই বয়েল গাড়ির ভেতর কোথায় আগুন, কোথায় বাকি, কিন্তু যেভাবেই হোক সেকটা দিতেই হবে। উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক তাকাতে তাকাতে ভরসালালের চোখে পড়ল গাড়ির ছইয়ের নিচে একধারে একটা হেরিকেন ঝুলছে। সঙ্গে সঙ্গে সে ঘাড় ফিরিয়ে গাড়িওয়ালাকে বলল, ভাইয়া তোমার হেরিকেনে তেল আছে? গাড়িওয়ালা বলল, আছে, কেন? ওটা একটু জ্বালবো, এই জেনানাকে সেঁক দিতে হবে। জ্বালতে পারো, তবে তেলের জন্য 4 আনা দিতে হবে। দেব? তাও ঠিক আছে। তোমার কাছে আগ আছে? আছে। গাড়িওয়ালা কোমরের খাঁচ থেকে একটা দেশলাই বার করে ছুঁড়ে দিল। ভরসালাল হেরিকেন ধরিয়ে নিল। তারপর নিজের একটা কাপড়ের খানিকটা অংশ 4 ভাঁজ করে হেরিকেনটার মাথায় বসিয়ে গরম করতে থাকে। সেটা বেশ তেতে উঠলে আস্তে আস্তে মেয়েটার কোমরে সেঁক দিতে লাগলো। অনেকক্ষণ সেঁক দেওয়ার পর গোঙাতে গোঙাতে একসময় মেয়েটা ঘুমিয়ে পড়ল। বয়েল গাড়িটা যখন টাউন ভকিলগঞ্জের সরকারি হাসপাতালে পৌঁছল, বেশ রাত হয়ে গেছে। কিন্তু এত রাতে ডাক্তার সাহেবকে পাওয়া গেল না। তিনি তার কোয়ার্টারে চলে গেছেন। যারা ছিল তারা বলল, আজ তো হবে না, কাল নিয়ে এসো। ভরসালালের মাথায় তখন পাহাড় ভেঙে পড়ার অবস্থা। মেয়েটাকে নিয়ে এই রাত্রিরে কোথায় রাখবে সে? সবার কাছে সে কাকুতি মিনতি করতে লাগলো, কৃপা করে জেনানাকে ভর্তি করে নিন। হাসপাতালে লোকেরা জানালো, ডাক্তার সাহেব অর্ডার না দিলে কাউকে ভর্তি করা যাবে না। তখন মরিয়া হয়ে ডাক্তার সাহেবের কোয়ার্টারের ঠিকানা নিয়ে খুঁজে তাকে বার করলো ভরসালাল। তারপর তার হাতে পায়ে ধরে কিভাবে কত কষ্ট করে গর্ভিণী মেয়েটাকে পাহাড় পার করিয়ে এত দূরে নিয়ে এসেছে তার যাবতীয় বিবরণ দিয়ে বলল, আব আপকা কৃপা ডাক্তার সাহেব। সব শুনে ডাক্তার সাহেব হাসপাতালে এসে মেয়েটাকে ভর্তি করে নিলেন। এবার ভরসালালের দায়িত্ব শেষ। গাড়িওয়ালাকে ভাড়া বাবদ 5 টাকা আর তেলের দরুন 4 আনা দিয়ে আজ রাতের মতো একটা আস্তানার খোঁজে বেরিয়ে পড়ল ভরসালাল। পৃথিবীতে কেউ নেই তার, কাজেই পিছুটানো নেই। সে একেবারে ঝাড়া হাত পা মানুষ। যখন যেখানে যায় সেখানে নিজের হাতে খানকতক রুটি সেঁকে নেয়। তারপর কারুর বাড়ির দাওয়ায় কিংবা মাঠে ঘাটে গাছতলায় শুয়ে পড়ে। আজ আর কিছুই ভালো লাগছিল না ভরসালালের। আটা কিনে এনে ছানো, উনুন বানাও, কাঠকুটো জোগাড় করো, এত সব ঝঞ্ঝাট একটা দিনের জন্য সে বাদ দিতে চায়। ভরসালাল করল কি, একটা দোকানে গিয়ে তেঁতুলের আচার আর নুন লঙ্কা দিয়ে একদলা ছোলার ছাতু খেয়ে এসে এক বাড়ির খোলা বারান্দায় শুয়ে রইল। কাল সকালে সে সগরিগলি ঘাটে যাবে, সেখান থেকে পূর্ণিয়া। পরদিন সকালে উঠে সগরিগলি ঘাটে যাওয়ার সময় হঠাৎ ভরসালালের মনে হলো, মেয়েটার একটা খবর নিয়ে গেলে হয়। অন্যমনস্কর মতো হাঁটতে হাঁটতে একসময় সে হাসপাতালে এসে পড়ল এবং খবর নিয়ে জানল, এখনো মেয়েটার ছেলেপুলে কিছু হয়নি, তবে যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে।
আর জানল মেয়েটা ভয়ানক কষ্ট পাচ্ছে। শেষ খবরটা পেয়ে মন খারাপ হয়ে যায় ভরসালালের। পৃথিবীর সব ব্যাপারেই সে উদাসীন, তবু কাল পিঠে চাপিয়ে যাকে পাহাড় পার করিয়েছে, যার জন্য নিজের সঞ্চয় থেকে নগদ ৫.৫ টাকা খরচও করে ফেলেছে, গরম শেক দিয়ে যার সেবা করেছে, তার খুব কষ্ট হচ্ছে জেনে আর সগড়িগলি যেতে মন সরছে না। সে ঠিক করে ফেলল ভালোই ভালোই মেয়েটার বাচ্চা টাচ্চা হয়ে গেলে সে পূর্ণিয়া টাউনে যাবে। গিয়ে হয়তো দেখবে মিউনিসিপ্যালিটির লোকেরা খ্যাপা কুকুর মারার জন্য অন্য লোক লাগিয়ে দিয়েছে। কিন্তু কি আর করা যাবে? ও রামজি, হো পবন সুত। হাসপাতাল থেকে বেরিয়ে এধারে ওধারে খানিকক্ষণ ঘুরে বেড়ালো ভরসালাল। তারপর রুটি বানিয়ে খেয়ে কিছুক্ষণ শুয়ে থাকলো। ঘুম থেকে উঠে বিকেলে আবার সে এলো হাসপাতালে, কিন্তু কোনো খবর নেই। রাতটা কাটিয়ে পরের দিন সকালে আর বিকেলে দুবার এলো ভরসালাল, খবর নেই। দুদিন কাটবার পর উদ্বেগে তার দম যখন বন্ধ হয়ে আসছে, সেই সময় ডাক্তার সাহেব হাসতে হাসতে বললেন, বহুত আচ্ছা খবর। ভরসালাল বলল, हो गया डॉक्टर साहब, हो गया, राम जी का कृपा, पवन सुत का कृपा। ভরসালালের চোখে আলো ঝিলিক দিয়ে গেল। তোমার জেনানা লড়কা হয়েছে, খুবসুরত গোড়া লড়কা। চমক লাগলো ভরসালালের। ডাক্তার সাহেব নিশ্চয়ই মেয়েটাকে তার আওরাত ধরে নিয়েছে। ভুল শুধরে দেওয়ার জন্য তাড়াতাড়ি সে বলে উঠল, ও আমার আওরাত না ডাক্তার সাহেব। তব? ডাক্তার সাহেব ভুরু কুচকে তাকালেন। ভরসালাল বলল, রাস্তায় আস্তে আস্তে জান পহচান হয়েছিল। আচ্ছা চলি ডাক্তার সাহেব, রাম রাম। এবার পরম নিশ্চিন্তে সগড়িগলি ঘাট পেরিয়ে সে পূর্ণিয়া যেতে পারবে।